এই মাফিয়াদের অনেকেই কিন্তু এখন বসে নেই। এবং তারা খুব গোপনে, গোপনেই কিন্তু তারা কাজ করে যাচ্ছে। যেমন এস আলম গ্রুপের পরে এখন চট্টগ্রামে শেখ হাসিনার ২য় ক্যাশিয়ার হিসেবে একজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে, যিনি কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের অন্যতম সহযোগী। এবং ১৭ বছর চট্টগ্রাম বন্দর কুক্ষিগত করে রাখা সাইফ পাওয়ার টেকের মালিক এই তরফদার রুহুল আমিন তিনি এখন ফুটবল ফেডারেশনের সভাপতি হবার আয়োজন সম্পন্ন করেছেন। এবং শেখ রাসেল ক্রিয়াচক্র, শেখ জামাল ও আবাহনীর প্রধান এই অর্থদাতা তিনি হাজার, হাজার কোটি টাকা দুবাই ও সিঙ্গাপুরে পাচার করে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার একটা প্রিয় মানুষে পরিণত হয়েছেন। এবং কথিত আছে যে তিনি নাকি তাবিথ আউয়াল এবং ফুটবলার আমিনুল হক তাদেরকে নাকি ম্যানেজ করেই আগাচ্ছেন। তো তাই যদি হয় এটা তো খুবই দুঃখজনক একটা বিষয় যে তিনি বিএনপির লোকদেরকে ম্যানেজ করছেন। সরকারের ২ জন উপদেষ্টার সাথেও নাকি তার তলে, তলে বেশ খাতির হয়েছে। তাহলে তো এই যে একটা বিপ্লবের মাধ্যমে সরকার গঠিত হলো, এটা তো তাহলে আবার দিন শেষে ওই মাফিয়াদের জন্য একটা লুটপাটের অবিরত দুয়ার খুলে দিচ্ছে। তো আমরা এই সংক্রান্ত একটা ভিডিও ক্লিপ একটু আমাদের কাছে আছে। আমরা ভিডিও ক্লিপটা দেখি তারপর আমরা আলোচনায় ফিরে আসছি। দেশের বন্দর খেকো দুর্নীতির মহারাজা সাইফ পাওয়ারটেকের মালিক তরফদার রুহুল আমিন। বহুরূপী তরফদার রুহুল আমিন গত ১৬ বছরে বন্দর থেকে হাতিয়েছেন ১০,০০০ কোটি টাকার বেশি। বাংলাদেশের অন্যতম একজন টাকা পাচারকারীও এই তরফদার। দুবাইতে ২টি ফ্ল্যাট, দুবাইয়ের ধামাক এক্সেল টাওয়ারে বিলাসী অফিস, পূর্বাচলে আছে শতাধিক প্লট। তরফদার দেশের টাকা পাচার করে যুক্তরাষ্ট্রে কাউসার নামে এক স্বজনের নামে মিলিয়ন ডলারের ব্যবসা করেছেন। বন্দরের যন্ত্রাংশ ক্রয়ের নামে পাচার করতেন টাকা। ২০০৪ সাল থেকে রাষ্ট্র ক্ষমতায় যারাই ছিলেন রূপ বদলে তাদের লোক বনে যেতেন তরফদার রুহুল আমিন। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের সব কন্টেইনার বন্দরের হ্যান্ডলিংয়ের কাজ যোগ সাজসে নিয়ে নেন গত ১৬ বছর ধরে। কোথাও টেন্ডার, আবার কোথাও টেন্ডারবিহীন ডিপিএম পদ্ধতিতে নেন নিজের সুবিধা মতো। শুধু তাই নয়, চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে দেশের সবগুলো বন্দরের ছোট বড় ঠিকাদারি করতেন সাইফ পাওয়ারটেকের মালিক তরফদার রুহুল আমিন। তরফদার রুহুল আমিনের সবশেষ চোখ পড়ে মংলা পোর্টের দিকেও। তার একাংশের ঠিকাদারি নেন এই দুর্নীতিবাজ তথাকথিত ব্যবসায়ী। দেশের গুরুত্বপূর্ণ সব বন্দরের ঠিকাদারে হাতিয়ে নেয়ার মাফিয়া তরফদার রুহুল আমিন এখন লক্ষ কোটি টাকার মালিক। ২০০৫ সালে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি সরকারের মন্ত্রীর লোক সেজে ঢোকেন চট্টগ্রাম বন্দরে। এরপর 111 সরকারের সময় সেই সরকারকে ম্যানেজ করে চট্টগ্রাম বন্দরের ঠিকাদারি অব্যাহত রাখেন। আর ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন হলে পুরোদস্তুর আওয়ামী লীগার সেজে চট্টগ্রাম বন্দর সহ আশপাশের সব বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ নিয়ে নেন। একজন ঠিকাদার একটি বন্দরে ঠিকাদারের নিয়ম থাকলেও থোড়াই কেয়ার করে সব একাই লুটেপুটে খেয়েছে সাইফ পাওয়ারটেক। সাইফ পাওয়ারটেকের বিরুদ্ধে বন্দরের কোষাগার থেকে অগ্রিম বাবদ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। সাইফ পাওয়ারটেকের তরফদার রুহুল আমিন চট্টগ্রামের কন্টেইনার টার্মিনাল হ্যান্ডলিংয়ের ঠিকাদারির পাশাপাশি নেন চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের 4টি বার্থ। তাতেও ক্ষান্ত নন সাইফ পাওয়ারটেক। ঢাকা কমলাপুর আইসিডি, কেরানীগঞ্জের পানগাঁও কন্টেইনার টার্মিনাল, ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড ও সাউথ কন্টেইনার ইয়ার্ড এককভাবে নিজের নিয়ন্ত্রণে নেন ঠিকাদারের সবটা। বন্দর ঠিকাদারের জগতে একচ্ছত্র মাফিয়ায় পরিণত হন তরফদার রুহুল আমিন। আওয়ামী স্বৈরশাসনের দোসর তদবিরবাজ তরফদার রুহুল আমিনের সামনে দাঁড়াতে পারেননি কোনো ব্যবসায়ী। এর সবই করেছেন তৎকালীন ক্ষমতাসীন শেখ হাসিনা সরকারকে ম্যানেজ করে। তরফদার রুহুল আমিন শুধু বন্দরই খাননি, সড়ক, মহাসড়ক, বিদ্যুৎ খাতেও ঠিকাদারি করে দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার কোটি টাকা। শ্রমিকদের টাকাও মেরে খেতেন তরফদার। তার এত সব ধাপ্পাবাজি টেকাতে নিজে বিনিয়োগ করেন ক্রীড়াঙ্গনেও। শেখ হাসিনাকে খুশি করতে শেখ কামাল টুর্নামেন্টের আয়োজন করতেন। শেখ রাসেল ক্লাবের যাবতীয় সরঞ্জামও কিনে দিয়েছিলেন এই বহুরূপী তরফদার রুহুল আমিন। অর্থ হাতিয়ে নিতে সাইফ পাওয়ারটেক সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীকে দিয়ে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের খরচ ৮% বাড়িয়ে নিয়েছিলেন। কথিত আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হতেও নাকি তদবির চালিয়েছিলেন তরফদার রুহুল আমিন। মাফিয়া কোম্পানি সাইফ পাওয়ারটেকের মালিক বহুরূপী তরফদার রুহুল আমিন এখন নাকি অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ বলেও প্রচারণা চালিয়ে বন্দর নিয়ন্ত্রণে রেখেছেন। তো আমাদের এই যে যত অর্জন, এই অর্জনগুলো কিন্তু একেবারে ধ্বংস করার জন্য এ ধরনের ব্যক্তিদের পুনর্বাসনই কিন্তু যথেষ্ট। কারণ এই লোক কত বড় একটা ফ্রড, কত বড় একটা বাটপার এবং কত বড় আওয়ামী লেসপেন্সার ছিল, এটা কিন্তু চমৎকারভাবে ফুটে আসলো এই দেশ টিভির এই প্রতিবেদনের মাধ্যমে। তো এখন এই যে সে যে বলে বেড়াচ্ছে যে অন্তর্বর্তী সরকারের লোকজন তার হাতে ম্যানেজ করা হয়ে গিয়েছে, বিএনপির কিছু নেতা তার ম্যানেজ হয়ে গিয়েছে। তো এখন এটা খুবই ভয়ংকর কিন্তু মানে আলামত। মানে এ ধরনের লোক যদি পুনর্বাসিত হয় আবারও। তো আপনি এ নিয়ে কি বলবেন? এই তরফদার
রুহুল আমিন একদম দেখেন একদম সিনের বাইরে ছিল, সে কিন্তু বসুন্ধরার কিন্তু খুবই ঘনিষ্ঠ। ওদের টি স্পোর্টসে আমি একটা মেসেজ দেখলাম সে কিভাবে প্রমোট করতেছে, এবং ওই প্রমোশনে আপনি তো এই দেশ টিভিটা দেখাইলেন, ওখানে আমি দেখলাম সে এই 5ই অগাস্টের যে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানকে প্রেইজ করে ছাত্রদেরকে প্রথমে ধন্যবাদ দিচ্ছে। আরেকটা দেখলাম সে হাসিনার পায়ে ধরে, মানে বঙ্গবন্ধুর কন্যা, এ হইল মানে সারা জীবন ক্ষমতায় থাকবে, ওই যে বসুন্ধরার মতো। এ হচ্ছে বসুন্ধরা হচ্ছে এদের সাথে লিঙ্ক। আমার জানা মতে সে সিঙ্গাপুরে এবং দুবাইতে প্রায় 10,000 কোটি টাকা নাকি পাচার করছে, অভিযোগ, সত্য মিথ্যা জানি না। আচ্ছা, এই আপনি খেয়াল করবেন সে কত বড় মাফিয়া। আপনি জাস্ট একটু দুটা কথা, আমার কাছে পত্রিকার কাটিং পাঠাইছে একজনে, সেখানে দেখলাম সে হইল চট্টগ্রাম বন্দর। আপনি জানেন বিশ্বের, আমরা অনেকে জানি না, বিশ্বের 50টা বিজি বন্দরের একটা হচ্ছে চট্টগ্রাম বন্দর, এবং এটাকে যদি আমরা সত্যিকারের কাজে লাগাইতে পারি বিশ্বের 15-20টা বন্দরের মধ্যে একটা হবে। আপনি জানেন বাংলাদেশের 90% এক্সপোর্ট হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। সে নিজের মুখে, আমি তার ওই সাক্ষাৎকারে দেখলাম 26% সে একাই হ্যান্ডলিং করে অপারেশন। আপনি চিন্তা করতে পারেন যে চট্টগ্রাম বন্দরে কয়েকশো মানুষ আছে, ঠিকাদার আছে, যেগুলা আপনার কন্টেইনার হ্যান্ডলিং। এই যে চট্টগ্রাম বন্দরে এখন ধরেন অন্তত 10টা আপনার কন্টেইনার হ্যান্ডলিং আপনার ইয়ে আছে, বার্থ আছে, টার্মিনাল আছে। এখানে সরকারের যেগুলা সবগুলো তার, নিউমোরিং কন্টেইনার, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, তারপরে আপনার ইন্টারন্যাশনাল কন্টেইনার টার্মিনাল বা আরো প্রাইভেট যেগুলো আছে, ওখানে কাউকে সে ঢুকতে দেয় না। মানে যে কথাটা বলছিলাম, তার এজেন্টকে জানেন, মানে সে হচ্ছে মূল টেকাদার, তার এজেন্ট হচ্ছে চট্টগ্রামের সাবেক মেয়র, সবচেয়ে শীর্ষ সন্ত্রাসী, যে জিয়াউর রহমান ওই রিভল্ট বলে যে জায়গাটা চিহ্নিত ছিল, একটা শ্বেত পাথর ছিল, ওইটা ধ্বংস করে দিছে, যে 1602 নম্বর গেটে, যেখানে রাষ্ট্রপতি জিয়া স্বাধীনতার ঘোষণা করছে বলে আমরা বলি, সেখানেই সেই ধ্বংসকারী এই আজম নাসির ছিল তার একজন সাব কন্ট্রাক্টর। দেখেন, আরেকজন হচ্ছে চট্টগ্রামের আরেক আগ্রাবাদ এলাকার এক্স এমপি এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ, এখন জেলে, সে ছিল তার আরেক সাব কন্ট্রাক্টর। আরেকজন সাব কন্ট্রাক্টর হচ্ছে নোয়াখালীর এমপি আপনার আকরাম চৌধুরী, তার এজেন্ট হচ্ছে এমপিরা। অর্থাৎ সে হচ্ছে হাসিনা, রেহানা এবং জয়ের পারপাস সার্ভ করে, আর এরা হচ্ছে তার আপনার মানে তার সাব ঠিকাদার চট্টগ্রাম বন্দরের। এবং আরেকজন ছিল ওই যে চট্টগ্রামের এক্স এমপি, ওই যে বিচ্ছু শামসুল। অর্থাৎ এক মেয়র 3 এমপি হচ্ছে তার আপনার সাবঅর্ডিনেট ঠিকাদার। তার মানে সে কোন লেভেলে। এবং এই যে ওবায়দুল কাদের একটা অনুষ্ঠানে গিয়ে দেখলাম, সে বলতেছে যে তরফদার রুহুল আমিন সাহেব থাকবে, সাইফ পাওয়ার টেক থাকবে, এরপরে অন্য কথা বলে, একদম পরিষ্কার তার বক্তৃতায়। এবং সে অত্যন্ত চুপে চুপে আপনার হাজার লক্ষ কোটি টাকার বানিয়ে চট্টগ্রাম বন্দর। আমার দর্শক শ্রোতারা নিশ্চয়ই জানেন, বাংলাদেশে যদি কোনো প্রফিটেবল সরকারি প্রতিষ্ঠান থাকে, মানে সবচেয়ে বড় প্রফিটেবল প্রতিষ্ঠান সেটা চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম কাস্টমস। হাজার হাজার কোটি টাকা সরকারের ইনকাম যেখান থেকে। তো এইটাকে পুরা কুক্ষিগত করে গত 17 বছর সে নাকি 2004 সালে, এস পার দেশ টিভি রিপোর্ট, সে 2004 সালে বিএনপির লোক হয়ে ঢুকছে, তারপরে তত্ত্বাবধায়ক আমলে ঢুকছে তত্ত্বাবধায়ক হইয়া, তারপরে আজম নাসির চট্টগ্রামের আপনার মেয়র, যে শীর্ষ সন্ত্রাসী 2বারের মেয়র হইয়া, তারে ধরছে, তারপরে আওয়ামী লীগের এমপিদেরকে নিয়ে সে এই কাজ করছে। কিন্তু দুর্ভাগ্য হইল তাকে, তার নাম কোথাও দেখতাম না। এখন সে ফুটবল ফেডারেশন, সে আবাহনীর স্পন্সর, সে শেখ কামালের স্পন্সর, সে শেখ রাসেলের, শেখ জামালের হাজার শত কোটি টাকা সে ওখানে ডোনেট করছে, এবং হাসিনাকে আমৃত্যু পর্যন্ত রাখার জন্য সেকেন্ড ব্যক্তি আপনি বলতে পারেন। সে এখন নাকি না, তার একটা আমি অনুষ্ঠান দেখলাম, সেটা অনুষ্ঠান করছে আজ থেকে 3-4 দিন আগে। সেখানে দুর্ভাগ্যজনকভাবে বিএনপির স্পোর্টস সেক্রেটারি আমিনুল হক, যাকে রক্তাক্ত করছে হাসিনা, সে উপস্থিত আছে। তার মুখে শুনলাম যে আমাদের আমিনুল হক, যার অধীনে বাংলাদেশে একমাত্র সাফ গোল্ড কাপ পাইছিল, আমিনুল হক উপস্থিত আছে, বিএনপি নেতা যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন উপস্থিত আছে,
এখন আমার প্রশ্ন হচ্ছে এইরকম একটা আওয়ামী মাফিয়া, এইরকম একটা আওয়ামী দুষ্ট ভয়ঙ্কর হাসিনার সাপোর্টার যারা বাংলাদেশের ফুটবল ধ্বংস করছে সালাউদ্দিনের নেতৃত্বে, সে এখন ফুটবল ফেডারেশনের সভাপতি হয়। শুনলাম তাবিতা ওয়াল, আমাদের আব্দুল ওয়াল মিন্টু সাহেবের ছেলে, যে ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ছিল, তুমি সভাপতি হও, তুমি সভাপতি হওয়ার চেষ্টা করো, ভোট পাওয়ার চেষ্টা করো। শুনলাম সেও নাকি তরফদার রুহুল আমিনকে সাপোর্ট। কিসের বিনিময়ে আপনারা সাপোর্ট করতেছেন? আমিনুল হক, আপনি কয়দিন আগে রক্তাক্ত অবস্থায় ছিলেন, জেলে ছিলেন, আপনি তরফদার রুহুল আমিনের মিটিং এ উপস্থিত থাকলেন কিভাবে? আপনি সভাপতি হন, আপনি যোগ্য। এই যে ক্রিকেটের সভাপতি করছে সাবেক ক্যাপ্টেন ফারুক আহমেদকে, ইউ আর এলিজিবল টু বিকাম দ্য, অফকোর্স আমিনুল হকের মতো এরকম একজন মানে বরেণ্য একজন মানে ফুটবলার, তিনি তো সভাপতি পদ ধরতে পারেন, তিনি তো হতে পারেন। আমিনুল হক হইতে পারে। তাবিতা ওয়াল যদি সংগঠক হিসেবে সে ভাইস প্রেসিডেন্ট ছিল, তুমি চেষ্টা করো। এই যে এরকম একটা দুষ্ট চক্র, ভয়ঙ্কর খুনি হাসিনার দালাল, বসুন্ধরার দালাল, এই তরফদার রুহুল আমিনকে অবশ্যই কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার বা ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের পাঠ হইতে দেওয়া যাবে না। আমি তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান সহ স্পোর্টস সেক্রেটারি, খুব সম্ভব স্পোর্ট উপদেশ সম্ভবত আসিফ, ইফ আই এম নট রং, আমাদের ছাত্র আন্দোলনের অন্যতম প্রোডাক্ট, আপনারা এদিকে দৃষ্টি দেন। হাসিনার মাফিয়ারা তরফদার রুহুল আমিন সাহেব পাওয়ারটেক চট্টগ্রাম বন্দর 17 বছর ধরে আছে, অন্য কারো ব্যবসা করতে দিচ্ছে না। অবিলম্বে এই দিকে নজর দিতে হবে। এই মাফিয়াদেরকে কোনো প্রতিষ্ঠানে ঢুকতে দেয়া যাবে না। আর বিএনপি নেতা যারা ভুল করতেছেন জেনে না জেনে, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সেকেন্ড থট দেন, তাড়াহুড়া কিছু কইরেন না। এই যে বাংলাদেশের 100 মাফিয়া, বসুন্ধরা সামিট এবং এই যে তরফদার রুহুল আমিনের সাইফ পাওয়ারটেক জাতীয় এইসব মাফিয়াদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে, বাংলাদেশের অর্থনীতির দুষ্ট চক্র, এরা হচ্ছে হাসিনার থাতিদার, এরা ভারতের পাঁচাটা গোলাম, এরা সময় মতো আপনাদেরকে ছবল মারবে, এদেরকে বের করে দিতে হবে। এবং কোনো অবস্থাতেই হাসিনার কোনো দালালকে আমাদের পুনর্বাসনের দায়িত্ব নেওয়া যাবে না। আমরা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী সহ ছাত্র জনতাকে অনুরোধ করব, দয়া করে আপনারা বেঈমানদের সাথে, মির্জাফরদের সাথে আপনারা কম্প্রোমাইজ করবেন না। বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি আরো অনেক হবে, ব্যবসা বাণিজ্য আপনারা অনেক করতে পারবেন। কোন এই যে পলাতক স্বৈরাচার, পলাতক ডিকটেটর, পলাতক ডাইনি হাসিনার কোন জানোয়ার অপদার্থ মাফিয়া ব্যবসায়ীকে আপনারা পুনর্বাসন করবেন না। বিশেষ করে গতকাল আপনার বিএনপি স্ট্যান্ডিং কমিটির মিটিং আরেকটা কমিটি করা হয়েছে, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আপনার একটা কমিটি, দুজনের নাম দিছে, আহ্বায়ক আমির খসরু মাহমুদ চৌধুরী, মেম্বার সেক্রেটারি আপনার আব্দুল ওয়াল মিন্টু। আপনাদেরকে বলবো, দয়া করে, আমি আপনাদের সমালোচনা করতে চাই না, আপনারা দয়া করে এই যে বিজিএমইএ এটারে দেখেন, এই যে সাইফ পাওয়ারটেক এদেরকে দেখেন, এগুলা হাসিনার দালাল গুলারে বাইর করেন। আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা শুনতেছি, আপনারা নাকি কাউকে রাখতে চাইছেন, এফবিসিসি রাখতে চাইছেন, পারেন নাই। ঢাকা চেম্বার এখনো বসে আছে হাসিনার দালাল, বিজিএমইএ প্রেসিডেন্ট পালাইছে কিন্তু এখনো বসে আছে। এই সাইফ পাওয়ারটেককে ফুটবল ফেডারেশনের সভাপতি করার জন্য কে ইন্ধন দিচ্ছে? নিশ্চয়ই কেউ আছে, নিশ্চয়ই বিএনপির ভিতরে এই যে কয়েকজনের নাম আমরা বললাম, এর বাইরেও কারা আছে, সতর্ক হয়ে যান। আপনারা কিন্তু সেই কিক আউট হয়ে যাবেন। এদেরকে আশ্রয় দেওয়া যাবে না। যত পয়সা তাদের থাক, তাদেরকে বাংলাদেশের অর্থনীতির দুষ্ট চক্র থেকে বের করে আমরা পিওর ব্লাড, নতুন ব্যবসা, নতুন মানুষ, স্বচ্ছ এবং সত্যবাদিতার পিছনেই আমরা থাকবো। ধন্যবাদ।